ওই, আমি তোর আম্মু হই। ও তো তুমি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। যা শালা, তুই থেকে তুমি? এখন থেকে তোকে তুমি করেই বলবো। সত্যি আপু? এই আপু বললি কেন? তো কি বলবো বউ? না, নাম ধরে ডাকবা। কথাটা বলেই ও চলে যেতে লাগলো। আপু শুনো, থুক্কু, রিয়া, বলো। বলছি যে তার মানে তুমিও আমাকে সামথিং সামথিং? জি না, আমি আপনাকে কোনো দিনও না। আমি চাই না আমাদের মধ্যে যে দূরত্বতা সেটা অন্য কেউ জানুক। ধ্যাত, ভালো লাগে না। তোমার যা খুশি করো গিয়ে। ফ্রেশ হয়ে নাস্তা করতেছি। কিরে, আজকে এত চুপচাপ? এখন থেকে চুপচাপই থাকবো। আব্বু কান খোঁচাতে খোঁচাতে বলল, কি কি বললি শুনতে পাইনি। আব্বু খাও তো। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ আব্বু? এই মাসে 15 তারিখে তোরা হানিমুনের জন্য পাশের রাষ্ট্রে নোয়াখালী যাচ্ছিস। ওরে কিপটার ঘরে কিপটারে, শেষমেশ এটাও শোনার বাকি ছিল। রিয়া তো হাসবে না কাঁদবে কিছুই বুঝতেছে না। ও আমার পায়ে একটা খুঁচা মেরে ইশারায় জিজ্ঞেস করলো, এইসব কি? পরক্ষণে আব্বু বলে উঠল, আরে তোরা এমন হয়ে আছিস কেন? আরে আমি তো মজা করছিলাম, তোরা নিউ ইয়র্ক যাচ্ছিস। ওরে আল্লাহ রে, আমার তো খুশির ঠেলায় মন চাইতেছে কাইন্দা লাইতাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বসে আছি। কি ব্যাপার? আব্বু এত খুশির একটা সংবাদ দিল আর তুমি মন খারাপ করে বসে আছো? মন খারাপ করব না তো কি করব? ওইখানে গিয়ে আঙুল চুষবো? আরে কি বলো, তুমি জানো এখানে কত সুন্দর সুন্দর জায়গা আছে? এখানে গেলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। ওইখানে মানুষ ঘোরার জন্য যায়, যায় অন্য কিছু করতে? তার মানে তুমি যাবে না? না, যাব না। তাহলে আমি আম্মুর কাছে গিয়ে বলতেছি। যাও যাও। কিছুক্ষণ পর আম্মু এসে, কি রে সাদ, তুই নাকি রিয়াকে নিয়ে হানিমুনে যেতে চাচ্ছিস না? আম্মু, আপনার ছেলে আমাকে একটুও ভালোবাসে না, আমাকে শুধু দূরে ঠেলে দেয়। ওরে আল্লাহ রে, আমার এক বোতল হারপিক দে, খাইয়া মইরা যাই। রিয়া, তুমি এসব কি বলতেছো? আম্মু শুধু এতটুকুই না, আমি ওর কাছে যেতে চাইলেই শুধু আমাকে বকা দেয়। বইলাই সে কি কান্না রে ভাই। ওয়া ওয়া, আমিও দুঃখের ঠেলায় অক্ষরে কাইন্দা লাইছি। ওরে এত আবেগ ক্যারে, ক্যারে এত আবেগ। দেখ সাদ, আর দ্বিতীয়বার যেন ওর মুখে এসব কথা শুনতে না হয়। হুম। তারপর আম্মু চলে গেল। রিয়া মুচকি এসে, কি ব্যাপার, কেমন দিলাম? আমি কিছু না বলে বাইরে চলে আসলাম। রাস্তায় বসে হাঁটতেছি আর ভাবতেছি, শালার বিয়ের আগেই তো কত ভালো ছিলাম। আগে জানতাম বিয়ে করলে এত প্যারা সইতে হইবে, তাইলে শালার হাঙ্গাই করতাম না। রাস্তায় হাঁটতেছি আর গান গাইতেছি, আগে যদি জানিতাম তবে বিয়ে নাহি করিতাম, এই জ্বালায়ার প্রাণে সহে না। হা, ও এই জ্বালায়ার প্রাণে সহে না। ওহো সাদ, সাদ, সাদ রে, কিসের আশায় বিয়ে করলি রে তুই? এমন সময় রুবেলের কল। কিরে, কই তুই? বাসায়, তুই কই? বাজারের দিকে যাচ্ছি, তুই একটু আয় তো। আচ্ছা, আমি আসতেছি। তারপর রুবেলের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় ফিরলাম। দেখি রিয়া আম্মুর সাথে বসে টিভি দেখতেছে। আমিও ওদের কিছু না বলে রুমে গিয়ে শুয়ে আছি। ওরে মোর পরাণের বিছানা রে, ইস, সারাটা রাত তোরে ছাড়া ছিলাম, তোরে আর দূরে সরাইয়া রাখবো না। তারপর ঘুমিয়ে পড়লাম। আবারও রিয়ার ডাকে ঘুম ভাঙলো। উঠো, লাঞ্চ করবা না? তুমি যাও, আমি আসতেছি। তারপর দুপুরের খাবার শেষ করে রুবেলকে কল দিলাম। কিরে, কি খবর? আরে রাখ তোর খবর, বাজারে আয়। এখন? না, আগামী জন্মে। আরে বেটা, রাগ করস কেন? আমি এখনই আসতেছি। তারপর রুবেল আসলো। কিরে, কেমন আছিস? আরে বাদ দে, তুই কেমন আছিস? কেন, নতুন বিয়ে করলি, তোর তো মন ভালো থাকার কথা। আরে ব্যাটটা, বিয়ের আগেই ভালো ছিলাম, বউ খালি প্যারা দেয়। রুবেল তো হাসতে হাসতে মঙ্গল গ্রহে পাড়ি দেওয়ার অবস্থা। ওই শালা থামবি? রুবেল হাসতে হাসতেই বলল, তা তুই তো সবাইকে প্যারা দিয়ে বেড়াইতি, আর এখন কিনা? দেখ রাগাবি না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর রুবেল্লার সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরলাম। কি রে, নতুন বউ রেখে কেউ সারাদিন বাইরে থাকে? দূর, সারাদিন বাসায় বসে থাকা যায়?
কেন, ওর সাথে একটু গল্প তো করতে পারিস। কেন, তুমি আছো না? তোর সাথে কথা বলা যায় ভুল। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। কি মিস্টার, আমার সাথে কথা টথা বলো, রাগ করলো নাকি? রাগ করবো কেন? তারপর দেখতে দেখতে আমাদের হানিমুনে যাওয়ার সময় চলে আসে। আজ 15 তারিখ। ভোরে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিলাম। সকালের ফ্লাইটে আমাদের নিউ ইয়র্ক যাওয়ার কথা। যাক বাবা, ভালোই ভালোই নিউ ইয়র্ক এসে পৌঁছালাম। ফ্রেশ হয়ে হোটেলের রুমে এসে বিশ্রাম করছি। কি ব্যাপার, শুয়ে আছো কেন? আজব, এত দূর জার্নি করে আসছি, একটু বিশ্রাম নিব না? চলো না, একটু বাইরে থেকে বেরিয়ে আসি। তোমার মন চাইলে যাও, আমি ঘুমাবো। রিয়া এক প্রকার রাগ করে বিছানায় এসে শুয়ে পড়ল, আর আমি বিছানা থেকে উঠে নিচে গিয়ে শুতে যাব। এমন সময় রিয়া বলে ওঠে, কি ব্যাপার, কই যাচ্ছ? কেন, ঘুমাবো না? নিচে শুতে হবে না, বিছানায় ঘুমাও। তার মানে ইয়েটা হয়ে গেছে? জি না, মধ্যে কোল বালিশ থাকবে। আর খবরদার যদি আমাকে টাচ করেছো তো বিলাই চিমটি কিন্তু এখানেও নিয়ে আসছি। আল্লাহ গো, আমি কি এমন অপরাধ করছি যে এই মাইয়া আমার এত শাস্তি দিতেছে? রাতটা কোনোভাবে কাটানোর পর সকালে নাস্তা সেরে রিয়াকে নিয়ে বের হলাম। রাতে ওর কথা শুনে আমার চোখ তো কপাল উঠে গেল। বলে কি, মায়া নাকি ড্রিঙ্ক করবে। দেখো, এসব ভালো না, এসব খেলে উল্টাপাল্টা অনেক কিছু করে ফেলবা। আমি বলছি খাবো, ব্যাস খাবো। উফ, শেষ পর্যন্ত ওর জোরাজোরিতে ড্রিঙ্ক অর্ডার দিলাম। এই তুমি খাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তুমি খাবে না? না, আমি ওসব খাই না। তারপর ওয়াশরুম থেকে ফিরতেই রিয়া আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। তারপর ও আমাকে জড়িয়ে ধরেই বিছানায় পড়ে গেল। তারপর আমাকে জোর করে কিস করে ফেললো। রিয়া, ছাড়ো, কি করছো এসব? তারপর রিয়ার কাছ থেকে নিজেকে কোনোভাবে ছাড়িয়ে আমি বাইরে যেতে যাব, এমন সময় ও আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই আমার কাছে আসো না, আমাকে ভালোবাসো না। আফাগো, আমারে ছাইড়া দেন, আমি বিলাই চিমটি চুলকানি সহ্য করতে পারবো না। তারপর ও আমাকে ওর নিচে ফেলে আমার উপর বসে ওর পরনের জামা টেনে ছিঁড়ে ফেলতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না, ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দিলাম খেইত চাদর। দৌড়াতে দৌড়াতে এক মেয়ের সাথে ধাক্কা, চিৎ পটাং। সরি সরি আপু। হেই বাঙালি। ইয়েস। ওহ, আমিও বাঙালি। তা আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন? আর বইলেন না, আমার বউটা ড্রিঙ্ক করছিল, এখন উল্টাপাল্টা করতেছে। আচ্ছা, চলেন তো দেখি। তারপর ওনাকে নিয়ে রুমে এসে দেখি রিয়া ঘুমিয়ে পড়েছে। আরে, উনি তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা আপু, আপনি কি ওর ড্রেসটা চেঞ্জ করে দিবেন? মেয়েটা একটু অবাক হয়ে বলল, আপনি ওনার হাজবেন্ড না? হ্যাঁ, মানে আমি তো মেয়েদের ড্রেস পরাতে পারি না। ওহ, আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। তারপর আমি বাইরে এসে অপেক্ষা করতে থাকলাম। হয়ে গেছে। থ্যাঙ্কস। আরে, এতে থ্যাঙ্কস দেওয়ার কি আছে? আমরা এই সামনের রুমটাতে উঠেছি। ভাবিকে কালকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেবেন, অনেক খুশি হব। অবশ্যই। তারপর আমি রুমে গিয়ে নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখি রিয়া এখনো ঘুমাচ্ছে। আসলে ঘুমন্ত অবস্থায় রিয়াকে একটু বেশি মায়াবী লাগে, যেন এক ভিনদেশি পড়ি। খুব ইচ্ছে করছে ওকে একটু ছুঁয়ে দিতে। আরে না না, পরে আবার টের পেয়ে গেলে কি না কি ভাববে। আরে না, শুধু একটু ছুঁয়েই তো দেখবো, টের পাবে না। তারপর যেই ওকে ছুঁতে যাব ঠিক তখনই ওর ঘুমটা ভেঙে যায়। তুমি? বিছানা ছেড়ে উঠে বসে বলল, ছি ছি স্যার, তুই এত বাজে, ছি তুই। এসব বলতেছে ঠিক তখনই ও খেয়াল করে দেখে যে ওর ড্রেস চেঞ্জ করা, আর সাথে সাথেই ঠাস। আমি গালে হাত দিয়ে ওর দিকে বোকার মতো তাকিয়ে আছি। তুই তুই এটা করতে পারলি? তুই এত খারাপ, আমি স্বপ্নেও ভাবি নাই তুই এমন খারাপ কাজ একটা করতে পারবি। রিয়া, বিলিভ করো আমি তোমার কোনো ধরনের ক্ষতি করিনি। তারপর রিয়া আমার গালে আরেকটা থাপ্পড় মারলো। তোকে আমার চেনা হয়ে গেছে। আমি ভেবেছিলাম তুই ফাজিল হলেও তোর মনটা অনেক ভালো, কিন্তু তুই তুই এটা কেন করলি? আমি আর কিছু না বলে রুম থেকে বেরোতে যাব, এমন সময় রাতে যে বাঙালি আপুটা আমায় হেল্প করছিলেন উনি, আরে আপনি কোথাও যাচ্ছেন নাকি? আমরা আরো ভাবলাম আপনার স্ত্রীর সাথে পরিচিত হব। না মানে কোথাও যাচ্ছি না, আসেন আপনারা ভিতরে আসেন। উনি হচ্ছেন আমার হাজবেন্ড। হাই, আমি ইমন। হাই, আমি সাদ। রুমের ভিতরে যেতেই রিয়া আমার দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলতে চাইলো। রিয়া, ওনারা আমাদের সামনের রুমটাতেই উঠেছে, আর ওনারাও বাঙালি।
রিয়া মুখে একটু হাসি ফুটিয়ে বলল, আপনারা বসুন না। তারপর ওনাদেরকে রিয়ার সাথে পরিচয় করিয়ে দিলাম। আদিত্যা, তাহলে তুমি আর রিয়া আপু গল্প করো, আমি আর সাদ একটু বাইরে থেকে ঘুরে আসি। ওকে। তারপর আমি আর ইমন দুজনে হাঁটতেছি। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব? আরে এতে কিছু মনে করার কি আছে বলেন। না মানে, আপনারা রিয়া আপুর মধ্যে কি কিছু হয়েছে? আরে না না, তেমন কিছু না। ও, অন্যদিকে আদ্রিতা ও রিয়ার মধ্যে যে কথাবার্তা চলছে। আচ্ছা রিয়া, সাত ভাই কি তোমাকে পছন্দ করে না? আরে পছন্দ করবে না কেন? না মানে রাতে যা ঘটেছে তা দেখে আমার মনে হচ্ছে সাত ভাইয়ের সাথে আপনার তেমন ভালো সম্পর্ক নাই। রিয়া কিছুটা অবাক হয়ে বলল। রাতে কি ঘটেছিল? তারপর আদ্রিতা রাতের সব ঘটনা খুলে বলল। তার মানে রাতে আপনি আমার ড্রেস চেঞ্জ করেছেন? হুম। আচ্ছা আপু, ড্রিঙ্কস করলে মানুষ কেমন ধরনের উল্টাপাল্টা কাজ করে? কেন, তুমি জানো না? না মানে, আমি তো ওসব সম্পর্কে জানি না। ড্রিঙ্ক করলে মানুষ তার কাছে থাকা মানুষটা ভালোবাসা পেতে চায়, আর তা সে না পেলে জোর করতে থাকে। কি, আপনি মজা করছেন না তো? না, আমি মজা করছি না। তার মানে আমিও সাদকে রাতে এসবের জন্য জোর করেছি, কিন্তু ও আমার সাথে এসব করে নাই। আর আমি কি না আবার ওকে সকালে? না না, আমি এটা কি করলাম? এমন সময় আদ্রিতা বলে ওঠে। রিয়া, কি ভাবছো? না কিছু না। তারপর আমি আর ইমন হোটেলে ফিরলাম। তা আপনাদের গল্প করা শেষ হয়েছে? হুম। রিয়া বাই, আর বিকেলে কিন্তু আমরা সবাই একসাথে ঘুরতে যাব, কেমন? ওকে। তারপর ওরা চলে গেল। চলো খাবে। রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি। সরি কেন? বিশ্বাস করো, আমি সত্যি জানতাম না ড্রিঙ্কস করলে এমন হয়। আদ্রিতা আপু আমাকে সব বলেছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এসব, চলো নাস্তা করব। রিয়া অসহায়ের মতো বলল। হুম। তারপর নাস্তা করে রিয়াকে নিয়ে একটু বাইরে থেকে বেরিয়ে এসে রুমে ব্যাক করলাম। তা কেমন লাগলো আজ? সত্যি বলতে আজ আমি আমার লাইফে সব থেকে বেশি এনজয় করেছি। তারপর দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। আজ রাতে আমাদের ফ্লাইট। মৈমন আর আদ্রিতার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। পরের দিন সকালে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। বাসায় ফিরে ফ্রেশ হয়েই রুবেলকে কল করলাম। কিরে হারামি, কি খবর? তুই দেশে আসবি, আমাকে জানাবি না? সরি রে দোস্ত, আচ্ছা বিকেলে আড্ডাখানায় আসতেছি। আচ্ছা। তারপর বিকেলে আড্ডাখানায় যেতেই, কিরে তুই সাদ না? না, মঙ্গল গ্রহের এলিয়েন। আরে বেটা, রাগ করস কেন? তোরে ছাড়া কি আমাদের আড্ডা জমে? তুই বল। হইছে হইছে, আর পাম মারতে হবে না। আমারে ছাড়া তো ভালোই ছিলি। তারপর ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর রাতে বাসায় ফিরলাম। রাতের খাবার খেয়ে নিচে বিছানায় করে শুয়ে আছি। কি ব্যাপার, নিচে শুয়ে আছো কেন? তো কি করব? উপরেই ঘুমাও, আমি তোমাকে বিশ্বাস করি। আমি এখানেই ঠিক আছি, এত করুণা দেখাতে হবে না। রিয়া মনটা খারাপ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজ শেষ করে বাসায় ফেরার জন্য গাড়িতে উঠতে যাব, ঠিক এমন সময় রুবেল বলে ওঠে। একটু এদিকে তাকা। আরে কি হইছে? আমি পিছনে তাকাতেই থমকে গেলাম। আমার পুরো শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রিয়া রিয়া রিকশায় বসে একটা ছেলের হাত ধরে তার কাঁধের উপর মাথা রেখে হেসে হেসে কথা বলছে। রুবেল অনেকটা রেগে গিয়ে বলল, চল, আজকে ওই শালার সেই দিন, শালারে মেরে হাড়গোড় ভেঙে দিব। না থাক, এখানে পাবলিসিটির মধ্যে কিছু করলে আমাদেরই মান সম্মান যাবে। চলো এদেরকে ফলো করি, দেখি ওরা কোথায় যায়, কি করে। তারপর ওদেরকে ফলো করতে করতে দেখি ওরা আমাদের বাসার সামনে রাস্তায় এসে ওই ছেলেটা রিকশা থেকে নেমে রিয়াকে আমাদের বাসায় পাঠিয়ে দিয়ে ও একটা অন্য গাড়ি ধরে অন্য একটা রাস্তায় রওনা দিল। আমরা ওর পিছন পিছন যেতে যেতে দেখি কিছু দূর যাওয়ার পর ও একটা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। রুবেল, এই এলাকায় তোর কোনো পরিচিত লোক আছে যে আমাদের এই ছেলেটার সম্পর্কে সকল ডিটেলস দিতে পারবে? আমার এক দূর সম্পর্কের মামাতো ভাই আছে, দাঁড়া ওকে কল দিচ্ছি। তারপর রুবেলের ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, ওই ছেলেটার নাম সোহান। পড়াশোনা শেষ করে এখন ওর বাবার ব্যবসা দেখাশোনা করছে। রুবেল, এখন আমাদের সোহানের সম্পর্কে সবকিছু জানতে হবে। ও প্রতিদিন কোথায় কোথায় যায়, কি করে, সবকিছু। কিন্তু এসব জেনে আমরা কি করব? দেখো, আমাদের যদি মনে হয় যে ভালো ছেলে, ও রিয়ার যোগ্য, তাহলে আমি নিজে রিয়াকে ওর হাতে তুলে দিব। পাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস এসব? হ্যাঁ ঠিকই বলছি।
তাহলে তোর কি হবে? আমি যতটুকু জানি তুইও তো রিয়াকে ভালোবাসিস। হ্যাঁ, ভালোবাসি বলেই তো আমি ওর কষ্টটা সইতে পারবো না। ও যার কাছে ভালো থাকতে পারে আমি তার হাতেই ওকে তুলে দিব। দেখ সাদ, আমি তোর সাথে একমত না। দেখ, তোর ফ্যামিলির কেউ এটা মেনে নিবে না। আমার ফ্যামিলিকে ম্যানেজ করার দায়িত্ব আমার। তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর, আমার কথা তো আর শুনবি না। প্লিজ দোস্ত, রাগ করিস না, তুই ছাড়া আমার আর কে আছে বল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারপর বাসায় যেতেই কি রে, এত দেরি করলি কেন? আম্মু একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয়। রিয়া সেই কখন থেকে তোর জন্য না খেয়ে বসে আছে। আচ্ছা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর খাবার শেষ করে রুমে এসে শুয়ে আছি। এমন সময় রিয়া এসে, কি মিস্টার, কোন ফ্রেন্ডের বাসায় গিয়েছিলেন? কি ব্যাপার, কিছু বলছো না কেন? রিয়া আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে, কি ব্যাপার, তোমার শরীর খারাপ? আমি এক ঝটকায় ওর হাতটা আমার কপাল থেকে সরিয়ে নিয়ে, এই তুমি আমাকে টাচ করছো কেন? কি ব্যাপার, তুমি এমন বিহেভ করতেছো কেন? এমনি, এই তুমিটাকে আমার আর সহ্য হয় না। আর তোমার এই নোংরা হাতে আমাকে আর কখনো টাচ করবা না। রিয়া নিশ্চুপ হয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমিও ওকে আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আড্ডাখানায় চলে আসলাম। তারপর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। কি রে, এত রাত করলি কেন? একটু কাজ ছিল। আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আয়, রিয়া তোর জন্য অপেক্ষা করছে। আম্মু আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। বাইরে থেকে খেয়ে আসছিস মানে? মেয়েটা তোর জন্য সে কখন থেকে না খেয়ে বসে আছে, আর তুই? উফ আম্মু, এত কথা বইলো না তো। আর তাকে বলো এত ঢং করতে হবে না। আমার জন্য অপেক্ষা না করে নিজে খেয়ে নিতে। এই তোর কি হয়েছে? তুই তো এমন ভাবে কথা বলিস না। কিচ্ছু হয়নি, আর আমাকে আর বিরক্ত কইরো না। কথাটা বলে আমি আমার রুমে এসে নিচে বিছানা করে শুয়ে কানে হেডফোন গুজে ফুল ভলিউম দিয়ে গান শুনতে লাগলাম। আগে কখনো কোনো ধরনের কষ্ট থাকলে গান শুনলে সব কষ্ট ভুলে যেতাম, কিন্তু আজ কষ্টগুলো যেন আরো ভারী হচ্ছে। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছি না, সব কিছু যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মেনে নিতে পারছি না কিছুই। খুব 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 বেশি কষ্ট হচ্ছে। এই কষ্ট আমার জন্মের পর থেকে যত কষ্ট পেয়েছি সেই সকল কষ্টকেই হার মানাবে। তারপরও কিছু আপন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই কঠিন কষ্টটাকে আড়াল করে নিতে হয়। শুয়ে আছি, কিছুক্ষণ পরে কেউ একজন আমার গায়ে হাত দিয়ে চাকি দিল। কান থেকে হেডফোনটা খুলে তাকাতেই দেখি রিয়া। কি ব্যাপার, সেই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কেন ডাকতেছো? আচ্ছা তোমার কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? আমি কি কিছু করছি? কেন, তুমি জানো না তুমি কি করছো? রিয়া কিছুটা অবাক হয়ে বলল, আমি কি করছি? কি করছো? তুমি আমার জীবনটা নরক বানিয়ে দিছো। আমি তোমার কি করছিলাম যে তুমি আমার জীবনটা এমনভাবে নষ্ট করে দিলা? তুমি সোহানকে ভালোবাসতা তো আমাকে কেন বিয়ে করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তুমি সোহানকে কিভাবে চেনো? হ্যাঁ, দিন দুপুর একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়াচ্ছ, আর আমি জানতে পারবো না? দেখো, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু আমাদের ভালোবাসাকে নষ্টামি বলবা না। ভালোবাসা? তা আমাকে বিয়ে করার সময় কই ছিল তোর এই ভালোবাসা? দেখো, আমার আর সোহানের রিলেশনের প্রায় 3 বছর, আর আমি এই জন্যই এই বিয়েটা ভাঙছি, কিন্তু তুই এসে আমাদের সব প্ল্যান নষ্ট করে দিছিস। হ্যাঁ, আমি তোমাকে না জিজ্ঞেস করে তোমাকে বিয়ে করে নিছি, কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে সম্মতি না দিলে ওনারা কি জোর করে তোমাকে আমার সাথে বিয়ে দিছে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দিলাম। তা তুমি বিয়ের পরও তো বলতে পারতা যে তোমার একটা রিলেশন আছে, আমি নিজে তোমাকে তার হাতে তুলে দিয়ে আসতাম। চেষ্টা করছি, কিন্তু ভয় বলতে পারিনি। ভয়? তোমার আবার ভয়? তোমার কথা শুনে না সত্যি আমার খুব হাসি পাচ্ছে। যেই মেয়ে প্রকাশ্যে দিবালোকে নিজের বরকে রেখে অন্য একটা ছেলের সাথে এক রিকশায় বসে নষ্টামি করে বেড়ায়, তার আবার ভয়? দেখো, আমি আগেও বলছি ওর সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক ছিল, আর আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসাকে নষ্টামি বলে অপমান করবা না। অপমান? তা তোমার এই ভালোবাসাটা যখন সমাজের কাছে প্রকাশ হয়ে যাবে, তখন যে আমার ফ্যামিলিকে সমাজের সবাই আঙুল দেখিয়ে কথা বলবে, সেটার দায়ভার কে নেবে? সমাজের সবাই তখন আমাদেরকে অপমান করবে না? কি ব্যাপার, চুপ করে আছো কেন? দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমাদের ডিভোর্সটা করিয়ে নেব। তখন তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যেও, আমি তোমাকে আটকাবো না। কিন্তু তার আগে যদি ভুল করেও সোহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, তো তুমি আমার জঘন্যতম রূপটা দেখতে পাবে। অনেক রাত হইছে, ঘুমিয়ে পড়ো। কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না, তাই মধ্যরাতের দিকে বারান্দায় বসে আছি। এমন সময় আমার কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলাম।
পিছনে ফিরতেই দেখি আম্মু আর পাশে আব্বু দাঁড়িয়ে আছে। আরে তোমরা এখনো ঘুমাওনি? বাবা, তোর কি খুব কষ্ট হচ্ছে? বলেই আম্মু কেঁদে দিল।